পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। সীমান্ত রক্ষার নামে প্রতিদিন যে অসংখ্য বলাকার প্রাণ বিসর্জন হচ্ছে, তার কতটুকু সংবাদ আমরা রাখি? এতটাই আত্মভোলা থাকি বলাকার প্রাণ গেলে তার জন্য আবার ভাবতে হবে নাকি? এরকম কত কত প্রাণ প্রতিনিয়ত পায়ের তলায় পিষ্ট হয়ে যায়। ভাবনাটা না করা অমূলক কিছু নয়, বরং এরকম ছোট ছোট প্রাণ নিয়ে যারা ভাবে তারা ব্যর্থ আলোচনায় সময়কে মিথ্যে সান্ত্বনা দেয়। বলাকার প্রাণনাশ এটা কোনো সংবাদ হলো যেখানে অনেক মূল্যবান প্রাণ নিষ্প্রাণ হয়ে যায়? সংবাদের জন্যই কেবল সংবাদ নিতে অসংখ্য জীবিত সংবাদ মৃত করে ফেলি, শুধুমাত্র কিছু হীন স্বার্থের জন্য। স্বার্থ এমন এক নীরব ছোবল, বোঝার উপায় থাকে না কখন কার মেধা শক্তিতে ভর হয়ে আছে। ধীরে ধীরে সহানুভূতির আবেগগুলোর পথ অন্য পথে ঘুরিয়ে দিচ্ছে। নিঃস্বার্থ মানুষ পৃথিবীতে একজনও নেই। কি? না 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 না, ক্ষিপ্ত হবেন না। যারা ক্ষিপ্ত হচ্ছেন বলবো তারাই বড় স্বার্থপর। আপনিও স্বার্থপর, আমিও স্বার্থপর। আমার মধ্যে ক্ষিপ্ততা আছে, ক্ষোভ আছে, ক্রোধ আছে, হিংসা আছে, ঈর্ষা আছে। চাহিদার কাছে শুধুমাত্র আমাদের মাথা নয়, পুরো শরীর নতজন হয়ে থাকে। মনের চাহিদা, দেহের চাহিদা পূরণ করতে মানুষ ছুটছে যুগের পর যুগ ধরে, পৃথিবীর শেষ সীমা পর্যন্ত ছুটে যাবে। এই প্রকৃতির খেলা, বড় দারুণ এই খেলা। খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে, খেলে যাবে। শরীরের খেলারও এক সময় ক্লান্তি আসবে, ঝিমিয়ে পড়বে, কিন্তু মনের খেলা আরো দ্বিগুণ হবে। খেলার দৌরাত্ম্য ধ্বংস হবে না, নানান রকম খেলার পর্ব তৈরি হবে। হায় রে মানুষ, হায় রে খেলা। চোখের খেলা, আঙুলের খেলা, নখের খেলা, ঠোঁটের খেলা, আরো কত কত খেলা। জিহ্বার ডগায় নরমাংসের নোংরা খেলা। ছি ছি ছি। এইসব কেন? দেশে কি মাইয়ার আকাল পড়ছে নাকি? পথে ঘাটে মিয়া হাঁটা যায় না, আর তুমি মিয়া আমার লগে যত নকরামি করো। ঠিক আছে, এটা রাইখা যাও, 10-এর বেশি পাইবা না। না না না, 1 টাকাও বেশি পাইবা না। আমি এক কথার মানুষ। যাও। কানু ভাই, তুমি আমারে কই নিয়ে আসলা? কি কইছিলা আমারে? আমারে কইছিলা বাসায় কাম দিবা। তুমি কোন জায়গায় আনলা? কানু ভাই, যাও কই? আমারে রেখে যাও কই? যাও না, আমারে এখানে রেখে যাও না, আমারে নিয়ে যাও। আমি এখানে থাকতে পারুম না কানু ভাই। ওই ওই ওই, এটার 2 নম্বর রুমে নিয়ে যা। যা। কানু ভাই, কানু ভাই, কানু ভাই, তুমি কি করলা? কেন আমার এত বড় সর্বনাশ করলা? আমি তোমার কি ক্ষতি করছি? ওস্তাদ, 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 ও ওস্তাদ, সর্বনাশ হইয়া গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে 14 নম্বর রুমের মাইয়াটা গলায় ফাঁস দিছে। কখন দিছে? তা তো জানি না কখন দিছে।
আমি দুপুরবেলা খাওন দিতে গে দেখি গলায় ওড়না বাইন্দা ফ্যান লগে ঝুলে রয়েছে, অহনো ঝুলে আছে। কেউ দেখে নেই তো? না, মনে হয় কেউ দেয় নাই। ওরে অশান্তি আর ছাড়লো না। কি করি? এক কাম কর, ফ্যান থাইকা নামাইয়া দরজা বন্ধ করে রাখ। রাইত হইলে লাশটা নদীতে ভাসায় দিবি। আসুন, সব রুম থেকে ফ্যানগুলি খুলে ফেলা, কেউ যেন মরবার না পারে। সব জিনিসপত্র সরাই ফেলা, যা তাড়াতাড়ি কর। বিকৃত রুচির কুলাঙ্গারদের জন্য আমার মায়া হয়। প্ররোচনায় পড়ে মোহে বিভোর হয়ে কতগুলো কীটের সাথে বসবাস ছড়িয়ে দিচ্ছে শরীরের পর শরীর। জীবনের উদ্দেশ্যগুলো মর্মাহত হচ্ছে, বাণীগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে, দৃষ্টিসীমা দিগন্তে স্থির, নড়চড় নেই, এক জায়গাতেই সীমাবদ্ধ। এমন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার কি মানে আছে? মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের সম্মান ধরে রাখার জন্য প্রকৃতি আমাদের যে সুশাসন দিয়েছেন তার কতটুকু আমরা ব্যবহার করছি? একবারও কি সেই হিসেবের খাতাটা কেউ খুলে দেখেছি? কি দরকার? পাথরের পৃথিবীতে পাথর দিয়েই যদি ভাগ্যের পরিবর্তন করা যায়, তাহলে কি প্রয়োজন প্রার্থনার? কপালে দাগ ফেলে হাঁটুর চামড়া ক্ষয় করে যে পাথর নিজেই দুর্ভাগ্যের নিয়তি নিয়ে সৃষ্ট, সে কিভাবে অন্যের ভাগ্য করবে? বোকা বামন চাঁদের দিকে তাকিয়ে পুরো জীবন নষ্ট করে দিল, বুঝল না জীবনের মানে, অন্যের জীবনের দাম দিতে শিখল না। যে কখনো নিজেকে সম্মান দিতে জানে না, সে অন্যকে সম্মান করতে পারে না। এই না পারা দলের লোক দিন দিন বেড়ে যাচ্ছে। হতাশা দুরাশা স্থান দখল করে নিচ্ছে। একের প্রতি অন্যের সহযোগিতার জায়গাটা ক্রমশ ক্রোধ নামক বিবেকহীন জড় বস্তু দখল করে নিচ্ছে। হারিয়ে যাওয়া জিনিস হয়তো কখনো কখনো পাওয়া যেতে পারে, কিন্তু দখলে চলে যাওয়া জিনিস একবার গেলে তা ফিরে পাওয়া যে কত কঠিন, সে তারাই জানেন যাদের দখল হয়েছে। যদিও চারদিকে এখন দখলদারিত্বের উৎসব চলছে, কেউ চায় মাটির দখল, কেউ চায় মনের দখল, আর এক দল আছে যারা নিচ্ছে সতীত্বের দখল। এত আউগাও কিসের? কিসের এত আউগাও? অগলের গলায় এত তেজ কিসের? কামের বেলায় তো গন্ডগোল না করে যার যার কামে যা। এত ফুচুর ফুচুর কে? কতদিন না কইছি চিপা চাপা দাঁড়ায় কথা কবি না? আর একদিন যদি দেখি যা যা। কালু, এই কালু, ওস্তাদ আমার ডাকছেন? সারাদিন করস কি? কোথায় ছিলি? 17 নম্বরের রুমে গেছিলাম ওস্তাদ। তোর কি অভ্যাসে গন্ডগোল দেখা দিছে নাকি? ওইখানে কি কাম তোর? এত ঘন ঘন ওই রুমে কেন যাস? আলগা খাতের জমাইছস নাকি? আমি না থাকলে পাঙ্খা গজায় যায়, তাই না? ভালো হইব না কয়ে দিলাম, ঠ্যাং বাইঙ্গা একেবারে হাতে ধরাই দিব। ওস্তাদ শুনেন, 17 নম্বর রুমের জরিনের অবস্থা তো বেশি ভালো না, খুব খারাপ। কেন? এর আবার কি হয়েছে? মনে হয় পাগল হয়ে গেছে, আবল তাবল বকে, এইটা ওইটা শুইনা মারে, লোকজন তার কাছে যাইতেছে না। আরে সকালবেলা একজনের মাথায় ঘুষি মেরে ফাটাইয়া দিছে, আর একজনের ঠোঁট কামড়াইয়া ছিঁড়া দিছে। নিজে নিজে কথা কয়, হাত পা ছোড়াছুড়ি করে, নাচানাচি করে, আবার কোন কোন সময় এই জানালার রড ধরে ঝুলে থাকে। আরে এমন হইতে থাকলে তো লোকজন আসে কই না যাইব? বুঝছি, পাগল হইয়া গেছে। পাগল ছাগল রাখনের দরকার নাই, ওর দেখা দেখি আরো কেউ পাগল হয়ে যেতে পারে।
আসাই পাগল তো না বং ধরছে? না ওস্তাদ, হাসাই পাগল। আমি নানা রকম ভাবে পরীক্ষা করে দেখছি, সত্যি মাথা পুরা লেগে গেছে। নিজের হাত নিজে কামড়ায় ছিঁড়ে ফেলছে, রক্ত নিয়ে মুখে বাগতাছে। আবার দেখলাম আইসক্রিমের মতো সাইডটা সাইডটা খাইতেছে। ওই যে হলেন পাগলি শেষে। আমি হইতেছি এখানকার রানী। আমার শেয়ার কই? আমি রানী আর আমি বসুন নিচে। আমার সামনে মস্করা করছ? তোমার সাহস তো কম না? তোর শাস্তি হইব, কঠিন শাস্তি হইব। ওই ওই ওরে ত্রিশুলে সারা, ওর নাক দিয়া বুলডোজার ঢুকাই নে। আমি রানী, আমি যা কমু এই রাজ্যে তাই হইব। আজ থেকে এই রাজ্যে কেউ কাপড় পইরা থাকবো না, সব একই রকম, সব একই রকম। কি আমার কথা মানবি না? আমার কথা মানবি না? ওই ওরে পাথরের ছুঁড়া মার, ওরে পাথর ছুঁড়া মার। ওস্তাদ শুনছেন কি সব আবল তাবল বকতাছে, জিনিসপত্র ভাঙতাছে? ওই দেখেন, এই দেখেন আমার হাতেও গেলাস এসে লাগছে, শরীরে না গেলে মাথাটা ফাইটে যাইতো। তোর কথাই তো মনে হইতেছে সত্যই পাগল হইয়া গেছে। এইরকম হইতে থাকলে তো ব্যবসা লাটে উঠবো। তুই থাক, যাই একটু অবস্থা দেখে আসি। ধামকে দিয়া ঠান্ডা গরম যাই। ওস্তাদ যাই না, কোন জিনিস আপনাদের ছুঁটা মারে এটা আমার ঠিক আছে। আমারে মারবো? এত বড় সাহস! আরে আপনি তো বুঝতেছেন না কেন? হয়তো পাগল, আপনারা কি করে চিনবো? ঠিকই কইছস। আচ্ছা, পাগল হওয়ার কারণটা কি কত? আমার মনে হয় ওস্তাদ ওই যে ট্যাবলেট গুলা খাইতে খাইতে মাথায় গন্ডগোল দেখা দিছে। দিনে 2-3টা করে খাইতো। আমি কত কইছি এইভাবে খাইস না, সমস্যা হইব। বড় নেশে পাইয়া গেছিল। কে সামনে কার কথা এখন বোঝোর ঠেলা। ওন এক কাম কর, পাগল এখানে রাখুন যাইব না। কখনকার মাথায় বাড়ি মাইরা বসে, পরে সর্বনাশ হয়ে যাইব। এক কাম কর, আইজ রাইতে ওরে শহরে সাইরা দিয়ে আসবি, এমন জায়গায় সার্বি যেন এখানে আর কোনোদিন আইতে না পারে। কিন্তু নিউ কাপ দে হয়তো যাইব না। রাস্তাঘাটে চিল্লি করলে তো সমস্যা হইয়া যাব, পুলিশে ধরলে তো আর রক্ষা নাই। ওই যখন ঘুমাইবো তুইলা নিয়ে দূরে কোনো রাস্তায় ফালাই দিয়ে আসবি। ওস্তাদ ও পাগলি তো ঘুমায় না। সবকিছু আমারে কয়ে দিতে হইব নাকি? না ঘুমাইলে ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়াইয়া দিবি, তারপর নিয়ে যাবি। অনজা, সবার রুমে পাঠা। ওই তুই 3 নম্বর রুমে যা, তুই যা 1 নম্বর রুমে, আর তুই যা 7 নম্বর রুমে। কি হইলো, খারাপ আছিস কে? যাইতে কইছি শুনস নাই? আমি যাবো না, আমি যাবো না, আমারে তোমরা সাইডা দাও। আমি যাবো না, তোমার দুটা পায়ে পড়ে দয়া করো, আমারে সাইডা দাও। আমার বাচ্চাটা কাঁদতেছে, তার দেহনের কেউ নাই, সাইডা দাও বাবা গো, আমারে সাইডা দাও। কতজন আছে, আমারে সাইডা দিলে তোমার কোনো কমতি হইব না। সাইরা দিমু? মামা বাড়ির আবদার আর কি? 10,000 টাকা খরচ হয়েছে সাইরা দেওয়ানের লাইগা। হ্যাঁ, যা যা কইতেছি, নইলে ভালো হইব না। আমি যাব না, আমারে আমার পোলার কাছে যাইতে দাও। হয়ে গেল, এটা নিয়ে যা, ভালো মতন বুঝা। কথা না শুনলে হাত পা বাইন্দা ঝুলাই রাখ। রাজি হয় না আমি দেখুন। চল কইতাছি, চল। খোদা, ও খোদা, আমারে বাঁচাও খোদা, এই নরকের হাত থেকে আমারে বাঁচাও। আমারে ছেড়ে দাও, আমার বাচ্চাটা কাঁদতেছে, দেখো তাদেরকে খাওয়াইবো, কে দেখবো? হ্যাঁ, কে দেখবো? আমারে ছেড়ে দাও। কান্নাকাটি করে কোনো লাভ হইব না। তোমার লাহান অনেকের কান্নার জল নালা নর্দমে মিশে গেছে, কোনো লাভ হয় নাই। উল্টা বিপদ আরো বাড়াইছে। বিপদ বাড়াই না, চলো। ভাই গো, ও ভাই, তুমি আমার ধর্মের ভাই, আমারে ছেড়ে দাও। আমার পোলাটা ও তো বাপ নাই, ওরে কে দেখবো? হ্যাঁ ভাই গো, তোমার দুটো পায়ে পড়ি, আমারে চাইতে দাও। আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। ভাই গো, আমার ছেড়ে দাও ভাই। বলবো এখানে কান্না কোনো লাভ নাই। একবার যে এখানে আসে
মরণ ছাড়া তার ফেরত নাই। আমারে আমারে ক্ষমা করো, আমি তোমার কোনো উপকার করতে পারুম না। সব বাইনা লাও, জীবনটারে ভাইকের উপর ছেড়ে দাও। বই তোমার বোন যদি আমি হইতাম আর এখানে যদি আমার ধরে নিয়ে আসতো, তুমি কি করতা? হ্যাঁ, তাকায় তাকায় তার ধ্বংস দেখতে পারতা? বলো, চুপ করে থাকো না ভাই, চুপ করে থাকো না। করতে পারি নাই, করতে পারি নাই, আমি কিছু করতে পারি নাই। আমার আমার বোনও এখানে তোমার মতন ধরে নিয়ে আসছে। আমি আমি আপন ভাই আমার সামনে তার অত্যাচার কারখানায় শ্রমিক বানাইছে। কৃষক দিয়া দেখছি তার অত্যাচার। একদিন 2 দিন এমনি করে দিনের পর দিন সইতে সইতে এক সময় সহ্য করার শক্তি হারিয়ে ফেলছে। একটু সুহাগ করার সুযোগ পাই নাই। তারে বাঁচাইতে পারি নাই। সাইয়া সাইয়া দেখছি, তেলে তেলে সে মরে গেছে। সাইয়া সাইয়া খালি দেখছি। এমন কপাল, মরা শরীরটা দাপন করবার পারি নাই, গাঙ্গে ভাঙাইয়া দিছি। তোমার বোন আবার ফেরত আইছে, তোমার বোন আবার ফেরত আইছে। তোমার সামনে হাত জোর করে খাড়াইছে, জীবন ভিক্ষা চাইতেছে। তার লেগে নায়ক তার ফোলাটার লেগে। তুমি তাহলে বাঁচাইবে না ভাই, বাঁচাইবে না? বাঁচাবো আমি, আমি তার বাঁচাবো। কান্দো না, তুমি যাও, দেখি আমি তোমার লেগে কি করতে পারি। যাও। ওই 2 নম্বর রুমের কি হইল রে? সবসময় দরজা বন্ধ থাকে কে? যখনই আসি খালি দরজা বন্ধ থাকে। দেই তো, এই দরজা খোল। কি হইল? উনতাছস না? দরজা খোল কইতাছি, নইলে দরজা কইলাম ভাইঙ্গা আমি ভিতরে ঢুকমু। খোল। কি হয়েছে? এমন চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, মনে হয় ডাকাত পড়ছে। এই সবসময় দরজা বন্ধ করে রাখোস কে? আমার ইচ্ছা, দরজা যখন খোলার দরকার হইব তখন খুলুন। আমারে জ্বালাতন করবা না, বুঝছো? যাও। এইখানে কারো কোনো ইচ্ছা চলবো না, আমার ইচ্ছায় সবাইরে চলতে হইব। শোনো, আমার উপর বেশি ক্ষমতা দেখায়ও না, তাইলে কিন্তু জালনা দিয়ে লাফ মারুন। তুই কেন? এই গানকার সবাই মরলেও আমার কিছু হইব না। কত মরছে, আমার কিছুই হয় নাই। তুই মরস না কে? মর। আমার মরণের ডর দেখাস? বহুত আগেই মইরা যাইতাম, পারলাম না। শুধু একটা কি কস না? কি? তুমি যাও, বিনা দরকারে আমারে দরজা খুলতে কইবা না, তাইলে কিন্তু সকল মায়া মমতা ভুইলা গিয়া মরণের কাছে চইলা যাম। তয় মনে রাখো। কি করবি তুই? আমার কি করবি? আমারে দমক দিবি না। তোর মতন বহু দমক দিছে, এরপর দমকওয়ালি ড্রেনে পইরা রইছে, হাত পা একদিকে, মাথা অন্যদিকে। পোকামাকড় খাইছে, কেউ ধরবার সাহস পায় নাই। তুইও কি চাস তরে পোকায় খাক? চেষ্টা কইরা দেখবার পারো, কিন্তু জ্যোৎস্নারে তুমি চিনো নাই। জ্যোৎস্নার এক পিঠে আছে আলো, আরেক পিঠে আছে আগুন, বড় কঠিন আগুন। পৃথিবী জইলা ছাই হইয়া যাইব। কথা বাড়ায়ও না, যাও, আমারে আমার মতন থাকবার দাও। রূপের দেমাগ না? কতদিন দেখাবি? এই রূপ বেশি দিন থাকবো না। কারো কোনো কিছুই থাকবো না, তোমার ক্ষমতাও থাকবো না। এইখানে ইচ্ছাগুলো স্বাধীনতা হারিয়েছে। বলার শক্তি আছে, বলতে পারে না। বলতে গেলে দেহের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক আলাদা করে দেয়া হয়। বড় কঠিন শাসনে ঘেরা এই জায়গা। ক্ষমতার দৌরাত্ম্য চলে, ক্ষমতার পালা বদল ঘটে। একদল যায়,
একদল আসে, কিন্তু ভোগকারীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, বরং এই পালা বদলের পালায় তারা কেবল আতঙ্কের অপেক্ষায় থাকে আবার কোন কঠিন নিয়মের প্রচলন হয়। এখানে যারা স্থায়ী হয়ে গেছে তারা কেউ কাঁদে না। জীবনে এত কেঁদেছে, কান্নাও কাঁদতে ভুলে গেছে। চোখের জলের যদি কোনো রং হতো, এদের কান্না দিয়ে কত শত ভবন রঙিন করা যেত। দেয়াল রাঙাতে গিয়ে অনেক রঙের সাশ্রয় করা যেত। ভাগ্যবানেরা আরো সম্পদশালী হতো, সম্মানধারীরা আরো সম্মানের অধিকারী হতো। অধিকারের ক্ষমতা আয়ত্তে নেয়ার নেশায় মত্ত থাকে যারা, তারা আর অন্য কিছুতে তৃপ্ত হতে চায় না। ভূমিকার পোশাক পরে জনতার উদ্দেশ্যে কথার ফুলঝুরি ছড়িয়ে যায়। বোকা জনতা আবেগ ঘন কথায় অচেতন হয়ে থাকে দিনের পর দিন। এভাবেই জীবনের সময় শেষ হয়ে যায়, অকুলে কুল হারায়, আধারে পথ হাতড়ে বেড়ায়। এই তো জীবনের মানে তাদের। জন্ম নিলাম, খেয়ে না খেয়ে শরীরের হাড়গুলো শক্ত করলাম। সবাই যে পারে তাও নয়। যারা এই ক্ষুধার সাথে যুদ্ধ করে টিকে যায়, তারা আর একটা যুবতীর সাথে আবদ্ধ হয়ে আরো কিছু জীবনকে ছেড়ে দেয় ঠিকানাহীন পথে। এর কোনো মানে হয়? চোখ মেলে কি দেখে না কত কত ভূখণ্ড দুর্ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিয়ে ভাগ্যের চাকাকে তাদের নিজস্ব অধিকারে নিয়ে এসেছে। ভাগ্যের হাতে তারা বন্দী নয়, ভাগ্যই তাদের পোষ্য। আর আমরা শুধু জানি কেমন করে ওপরে ওঠার সিঁড়িটা ভাঙবো, কেমন করে ওপরে ওঠার সিঁড়িটা ভাঙবো। একটা গল্প বলি, বানানো গল্প কিনা জানি না, তবে এর অর্থ অনেক ভাবনায় ফেলে দেয়। গল্পটা আর একটু পরে বলছি, তার আগে আর একবার ওই জায়গা থেকে ঘুরে আসছি। হ্যালো, এই বেটার সমস্যাটা কি? এত গুড়গুড় করে কে? চোখ গোল গোল কইরা কি দেখে? টিকটিকি নাকি? ভালা কইরা খোঁজ খবর লো তো। যদি টিকটিকি হয় দইরা বাইন্দা রাখ। ওস্তাদ, মনে হয় না তার কাছে নাকি টাকা নাই। এদিকে টাকা নাই ফুর্তি করতে আসছো? যাও ফটো, যাও। আর কোনদিন যদি এখানে দেখি গলায় দড়ি বাইন্দা গাছে ঝুলায় রাখবো। আবার খাড়ায় আছে, যাও। ওই মিয়া, ওই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যাটা কি? ভালা করে কইতাছি চলে যাইতে, যাও, নইলে কপালে খারাপই আছে, যাও। ওই দে, কত টাকা হয়েছে দে, সব দে। এই তোর টাকা বাইর কর। হ্যালো, পাগলিটারে কি করছস? ওস্তাদ, আপনার কথা মতো ঘুমের ওষুধ খাওয়াইয়া নিয়ে গেছি। কাছাকাছি পালাস নাই তো? না না, একেবারে নদীর ওই পারে একটা গাছের নিচে রেখে আসছি, এই দিকে যেন আর আইতে না পারে। ও মা গো, আর পারি না মা, আর পারি না। খোদা, খোদা আমার বাঁচাও, খোদা, আর পারি না তো। নরক থেকে আমার রক্ষা করো। কেউ কি নাই, কেউ কি নাই, আমার নিয়ে যাইবা কেউ নাই। আরে ওই শরীরে থামা, আমি আইলে কিন্তু টুটি সাইপা ধরুম। যা থামা। ওই, ওই থাম থাম, কান্দিনে কইলাম থাম।
শোনো, তুমি জোরে জোরে কাঁদো, মনে করো আমি তোমারে মারতাছি। আর শোনো, আজ রাইতে আমি তোমারে পলানের পথ দেখাই দিব, তুমি চলে যাও। খবরদার, যদি ধরা খাও আমার দাম কমে না, তাহলে কিন্তু কাইটা নদীতে ফেলাই দিব। এই লোক কত ভয়ঙ্কর তুমি জানো না, কত মঞ্চরে কত কল্লা ফেলাই দিছে। কাঁদো কাঁদো কাঁদো। বাবা গো, বাবা বাইরো না মা। আমি কইতেছি আমি আর চিল্লাবো না, আমার আর বাইরো না। আমি আর কোনদিন চিল্লাবো না। এই যে আপনি দুটা পায়ে পড়ি, আপনি দুটা পায়ে ধরি, আমার আর মাইরেন না। এখানকার জীবন চরিত্র যে কত বিভৎস, কল্পনার চোখ দিয়েও যদি একবার দেখা যায় শরীর শিউরে উঠবে, বাক্রুদ্ধ হয়ে যাবে, চোখ অশ্রু বিসর্জন দিতে ভুলে যাবে, হৃদয় হাহাকার করার কথা মনে করতে পারবে না। যেখানে জীবন্ত দেহ চোখের পলকে মৃত হয়ে যায়, আরো নানান রকম শাস্তির প্রচলন এখানে। কোন পুরুষ যদি তার কথার অবাধ্য হয়, তবে তার আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার এত বড় সর্বনাশ করো না প্লিজ। ভাই ভাই, তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, তবু আমার এত বড় ক্ষতি করো না প্লিজ। ক্ষমা কারে কয় আমি শিখি নাই। আমার এইখানে যারা ক্ষমতা দেখাইব তাগর কোনো মাপ নাই। এই ধর, হাত পা ভালো করে বাঁধ, আমার চাকুটা দে। ভাই, আমার এত বড় সর্বনাশ করো না। তার যৌবন ক্ষমতা কর্তন করা হয়, কিংবা একটা হাত বা একটা পা কিংবা একটা চোখ বা কারো জিহ্বা বলি দেয়া হয়। কার কোন অঙ্গ বলি হবে তা কেবল ওই একজন মানুষের মর্জির উপর নির্ভর করে। পুরুষ কিংবা নারী আলাদা শাস্তির বিধান নেই, বরং নারীদের ক্ষেত্রে শাস্তির রকমটা আরো বিভৎস হয়ে দাঁড়ায়। কোন নারী যদি এই দোষে তুষ্ট হয়, তবে তার আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আমি আমি না, আমি এরকম করুম না, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়েছে, আমার সর্বনাশ করো না, আমার সর্বনাশ করো না, আমার সর্বনাশ করো না। আমার এখানে হাজারটা চোখ পাহারা দিতেছে, তুই মনে করছস আমি কিছুই টের পাবো না? কারো নিঃশ্বাসে বিষ আছে কিনা তাও আমি টের পাইয়া যাই। আমার এখান থেকে পালাইবার চেষ্টা করো? হ্যাঁ, করতাছি, তোমার পলানের ব্যবস্থা করতাছি। আমার লোহার শিক দুইটা বাইর কর। আর যাবো না, আর যাবো না বাবা, আর যাবো না, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, আজ যাবো না, কইতেছি তো, ছেড়ে দেন। তুমি কোথায় মা? তুমি কোথায়? তার গোপন অঙ্গে গরম লোহার শেক দেয়া হয়, কিংবা শরীর কেটে লবণ মরিচ মেখে দেয়া হয়। আরো নানান রকম অত্যাচারের কলা কৌশল এখানে আছে, সেগুলোর উদাহরণ দিয়ে কারো মন ভারী করতে চাই না। এইখানে যারা আছে প্রতি মুহূর্তে তারা মৃত্যুর অপেক্ষা করে, মৃত্যুর জন্য প্রার্থনা করে, কিন্তু মৃত্যু তাদের সহায় হয় না। কেউ যে স্বেচ্ছায় প্রাণ দেবে
সেই পথ বন্ধ রাখা হয়েছে। এবারে গল্পটা বলি। এক বিশিষ্ট ব্যক্তি কয়েদখানা পরিদর্শনে এলেন। অনেকগুলো কয়েদখানা, বন্দীরা বন্দী হয়ে আছে। প্রথম কয়েদখানায় উনি এসে দেখলেন লোহার গেট, মস্ত বড় তালা দেয়া, তারপর সামনে বিশাল দেহী প্রহরী রয়েছে। প্রশ্ন করলেন, গেট আছে, তালা আছে, তারপর প্রহরী কেন? উত্তরে জানানো হলো, কেউ যেন গেট ভেঙে বের হতে না পারে, সেজন্য 3 স্তরের এই ব্যবস্থা। দ্বিতীয় কয়েদখানাও একই রকম, উত্তরও একই রকম। তৃতীয়, চতুর্থ, পঞ্চম কয়েদখানায় একই চিত্র দেখে উত্তর আর জানতে হলো না। কিন্তু ব্যতিক্রম ঘটল অন্য এক কয়েদখানায়। অনেক বন্দী, তিল পরিমাণ জায়গা নেই, অথচ এখানে কোনো গেট নেই, তালা নেই, এমনকি কোনো প্রহরীও নেই। ব্যক্তির মনে বিশেষ কৌতূহল হলো। তিনি জানতে চাইলেন, এই কয়েদখানার গেট, তালা এবং প্রহরী নেই কেন? উত্তরে তাকে জানানো হলো, এখানে যত বন্দী আছে তারা প্রত্যেকেই একে অন্যের প্রহরী। অর্থাৎ একজন যদি বেরোতে চায়, অন্যেরা তাকে টেনে ভেতরে নিয়ে যাবে, কেউ বেরোতে পারবে না। কালু, নতুন জিনিসের খবর ল। মানুষজন হালায় বদ হয়ে গেছে, খালি নতুন চায়। কিন্তু ওস্তাদ, আইনে রাখবেন কই? জায়গা তো নাই। যেগুলো অকর্মা হয়ে গেছে সব বের করে দে। আচ্ছা ওস্তাদ, দেখেন ওই লোকটা, আইজও আসছে। লোকটার ঘটনা কি? অন্য কোন রুমে যায় না, খালি ওই 2 নম্বর রুমে কি মজা পাইছে? কোন কাহিনী ঘটাইতেছে না তো? আরে ঘটালে ঘটাক, কোনো লাভ করতে পারবো না। এটা তো আমিও জানি, কিন্তু উটকো ঝামেলা আর কি। ডাক দে তো। এই যে এই যে এই যে এদিকে আসেন, এদিকে আসেন, এই ওস্তাদ আপনারা ডাকে, আসেন। এ মিয়া, আইসো আইলেন? আসলাম। অন্য রুম খালি আছে, যাইতে চলে যাইবার পারেন। নতুন জিনিস আসছে। আমি 2 নম্বর রুমেই যেতে চাই, অন্য রুম আমার দরকার নেই। হলেই নতুন স্যার, আপনি মিয়া পুরান মিয়া পুইরা আছেন। থাহেন, আমার কি তো দেরি হইব? কত দেরি? অনেক দিন, 3-4 ঘন্টা লাগবার পারে। যাইতে চাইলে সিরিয়াল দিবার পারে, না দিলেন সইরা যান। এইখানে খাড়ায় দেখেন না, যান। হয়ে গেল। 7 নম্বর রুমটা রেডি করতো, আমি একটু আরাম করু, শরীরটা ভাল লাগতেছে না। ও ওস্তাদ, ওই রুমে যায় না, যায় না। কেন? আমার যে রুমে ইচ্ছা সেই রুমে যাবো, তুই বাধা দেওয়ার কে? না, কইতেছিলাম কি, হয়তো এখনো স্বাভাবিক হয় নাই, এখনো নিজে নিজে কাঁদে। এই দিনের মায়ের পর থেকে আর জোরে কান্দে না। আর কয়টা দিন যাক, তারপর যেন। পোলার কথা এখনো ভুলতে পারে না। বুলাইতেছি পোলার কথা, আমি চিরদিনের লাইগা বুলাইতেছি। যা, রেডি কর। যাইবেন, যান, রুম তো রেডি আছে। কি মিয়া, খাড়ে না থেকে ওদিক ওদিক ঘুরে আসেন, নালে চলে যান। এভাবে খাড়ে থাকলে ওস্তাদ সেটা যাব, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবো। যান। ঠিক আছে, কিন্তু একটু ভাবছি সিরিয়াল দেব কি দেব না। না দিলে চলে যাব। যাও, তুমি তোমার কাজে যাও। তার রাজ্যে সে যে রানী, আর আমি কাউকে দেখিনি। আর আমার রাজ্যে আমি ভিখারি, চিনিনি আর কাউকে। আকাশে ছিল না 1 ফোঁটা মেঘ, তবু বারান্দায় রুমঝুম বৃষ্টি হচ্ছিল। তাকে দেখে রোদ ফুল লুকোলো জামার কোনাটায়। মানি ব্যাগে জমা ছিল তার যত অভিমান। পকেটের খুচরোরা তাদের মান ভাঙেনি। কখনো শাড়ি ভাঁজ খুলে এসে রাস্তায় ছুড়ে দেয়া মালাগুলো লুটায় অভিসারে। তর্কের বোদ্ধারা তার কাছে যেতে বাধা দিল। যত দেখি তবু প্রাণ ভরে না, ধুলো ওরা কাঁচে। তখনও আমি একা, স্থির চোখে রাস্তায়, কিনে নেয়া ফুলটাকে পাতায় রং আঁকে।
এই যে এতক্ষণ যার কথা আপনারা শুনলেন, তাকে কি আপনারা চেনেন? আমি চিনি। আপনারাও তাকে খুব ভালো করে চেনেন। তার নাম, ধাম, পিতৃ পরিচয়, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সবকিছুই আপনারা জানেন। তাকিয়ে দেখুন, আপনারা তাকে দেখতে পাচ্ছেন। ডানে তাকান। কি হলো? তাকান। দেখতে পাচ্ছেন না? বামে তাকান। তাও দেখতে পাচ্ছেন না? পেছনে তাকান। না না, ঘাড় ঘুরিয়ে তাকালে হবে না, পুরোপুরি ঘুরে তাকাতে হবে। এরপরও দেখতে পাচ্ছেন না? আসলে আমরা কখনো কাছের জিনিস দেখতে পাই না। দেখতে হলে দৃষ্টি থাকা চাই, শুনতে হলে কান থাকা চাই, বুঝতে হলে মন থাকা চাই, বলতে হলে ভাষা থাকা চাই। সব আছে, তবুও হাত পাতা স্বভাব। এই স্বভাব একবার যাদের কবজায় নিতে পেরেছে, সারাটা জীবন তাদের হাত পেতেই কেটে গেল। এই যে দেখছেন না, আপনার আশেপাশেই কত হাত পাতা লোক। আমি, আপনি নিজেও। কেউ হাত পাতে আপনার কাছে, কেউ পাতে আমার কাছে। আমি হাত পাতি আমার চেয়ে আরো বড় কারো কাছে, আর উনি হাত পাতেন কোন একটা বিশ্বের কাছে। অথচ আমাদের সবকিছু থাকার পরও যেন কিছু নেই। এই যে যুবকটি প্রতিদিন একটা দরজায় গিয়ে দাঁড়ায়, নক করে, কোনোদিন খুলে কোনোদিন খুলে না। যেদিন খুলে না, সেদিনটি কাটে তার ভীষণ হতাশায়, একাকিত্বের সাথে। ছায়ার সাথে গল্প করে তার রাত কাটে। হৃদয়ের পথ ধরে কে তুমি হেঁটে যাও, দেহেতে বড় শিহরণ লাগে, মনের জানালায় যে লাগে কাঁপন। বারে বারে ফিরে চাও হাসো মৃদু হাসি, জীবনের রঙগুলিতে হয় যে মাখামাখি। একবার চুপটি করে দাঁড়াও না কাছে এসে, দেখি কো কে তুমি অমন করছো। দূরে দূরে থেকে থেকে হাসি খেলা করো, যে হাসিতে হৃদয় আমার হয় যে উতলা। তুমি কি বোঝো না, নাকি জেনেও জানো না কতটা তোমায় আমি আপন করেছি। আত্মার সাথে আত্মা বেঁধেছি কোনো সুতো বা শিকল দিয়ে নয়, তবু অনেক মজবুত এই বাঁধন, ছেঁড়ার সাধ্য কারও নেই। কি করছো একা একা? কি আর করব, তুমি দেখা দাওনি, তাই নিজের কষ্টের হাত থেকে বাঁচাতে প্রবোধ সান্ত্বনা দিচ্ছি। তুমি তো জানো আমার ইচ্ছে আমার কাছে নেই, অন্যের আদেশে তাকে চলতে হয়। চাইলেই দরজা খোলা যায় না, তালা চাবি সব আছে, তবু খুলতে গেলে অনুমতি লাগে। আমি জানি, আমি সব জানি, তবু মন বুঝতে চায় না। মনকে বোঝাতে হলে তেমন একটি মন চাই। মনির খবর মনই তো জানে, এমন মন কজনের আছে বলো? মনকে মিথ্যে দোষ দিও না, সে যদি পারত তবে কবেই সকল দরজা ভেঙে আসতো তোমার কাছে। কাঠ পেরেক দিয়ে বানানো দরজা ভাঙা যায়, কিন্তু চোখের দরজা ভেদ করে অনেকেই আসতে পারে না, যারা এক কক্ষে বাস করে, যাদের নিঃশ্বাস বাইরের বাতাস ছুঁতে পারে না, যারা গোলাপের ঘ্রাণ নিতে পারে না, যাদের অধিকার শুধু পচা গন্ধ নিয়ে বেঁচে থাকার। ভেঙে খান খান করে দাও সে অধিকার। বিদ্রোহের আগুন জ্বালাও তোমার মনে, কোলাহলকে আরো জাগ্রত করো, শিশুর কান্না চিৎকারে রূপান্তরিত করো, নিঃশ্বাসগুলো ঝড়ে পরিণত করো। ভারী বাতাস সরিয়ে নিক সকল নোংরা অত্যাচারের মন্ত্র, শহর পরিষ্কার হোক, চলাচল সহজ হোক, নির্ভয় ভালোবাসা উড়ে বেড়াক সবার অন্তরে। অন্তর তো ফাঁকা নেই, কি করে উড়বে ভালোবাসা? আবর্জনার স্তূপ নির্দিষ্ট স্থানে না পড়ে সবার মন যে ভরে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধ তুমি কিভাবে সরাবে? ইচ্ছে যদি দুর্বল হয়, কোনো কাজই সম্পন্ন হবে না। আমরা শুধু আশা আর কপালের দোহাই দিয়ে হতাশাকে বরণ করে নিই, একবারও জগৎ দেখি না। বলা যত সহজ, করা যে কত কঠিন।
কোলাহল, জানালার কাঁচ, মুক্ত মনের বুকে বিষাদের আঁচ। হারিয়ে গেছে গোলাপের সব দুল, হৃদয়ের কুল কোথাও পাওয়া যায় না। আশা হারিয়ে যায়, প্রতীক্ষা তবু নীল জোছনায় জেগে থাকে। পথের ক্লান্তি উদাসী বাউলের মতো মহাশূন্যে আকুল আবেদন জানায়। প্রতীক্ষা কেঁদে মরে, আশা তখন বলে, আমার পায়ে শক্ত লোহার শিকল ভাঙব কিভাবে? সব দিকে যে অমানিসার ঘোর, মানুষের প্রতি মানুষের মমতাবোধ থমকে গেছে। রাস্তায় আবর্জনার মতো কোনো মানব দেহ পড়ে থাকতে দেখেও আমাদের হৃদয় গলে না। যত দ্রুত সে স্থান ত্যাগ করতে পারলেই যেন বেঁচে যায়। এত ভয় কিসের? কেন এত ভয়? নিজের দেশে নিজের জায়গায় থেকেও মানুষ কেন শৃঙ্খলে আবদ্ধ? এত সবের মাঝেও শুধু একটি রমণী যুবকের মনের ঘরে স্থান নিতে পেরেছে। যুবক তার কাছে যত সহজে যেতে পারে, কিন্তু যুবতী তার কাছে আসতে পারে না। আজও গেল, আজও তাকে ফেরত আসতে হলো। আজও কল্পনার বিশ্বে যুবক হারিয়ে গেল। ভালোবাসা কাঁদে কেন? ভালোবাসার বুকে অনেক দুঃখ বলে। ভালোবাসার বুকে এত দুঃখ কেন? ভালোবাসা তার আপন গতিতে চলতে পারে না বলে। ভালোবাসা তার আপন গতিতে চলতে পারে না কেন? ভালোবাসার পথে আজ অনেক বাধা, কাঁটায় কাঁটায় ছেয়ে গেছে সকল সুগম পথ। ভালোবাসা আজ ক্লান্ত, পরাজিত। ভালোবাসা এখন আর পারে না আগের মতো ভালোবাসতে। কেন পারে না? ভালোবাসা হারিয়ে ফেলেছে তার সকল উদ্যমতা। পাশবিক নিষ্ঠুরতায় অসহায় ভালোবাসা নীরবে কাঁদে। সামাজিক মানুষরূপী দানবগুলো তাকে অবিশ্বাস করে, আঘাত করে, চলতে দেয় না তার নিজের গতিতে। ইচ্ছে মতো দেয় না ভালোবাসতে। ভালোবাসা কি পারে না আগের মতো ঝড়ের বেগে চলতে? পারে না। ভালোবাসা কি পারে না বিদ্রোহী হতে? না, পারে না। ভালোবাসা কি পারে না সকল বাধার প্রাচীর ভেঙে চুরে পথের সকল কাঁটা উপড়ে ফেলে নিজের স্থিতি স্থাপন করতে? পারে না, পারে না, পারে না। কেন পারে না? ভালোবাসা সংঘাতের নয়, ভালোবাসা শান্তির। কিন্তু ভালোবাসাকে জয়ী হতে হলে তো লিপ্ত হতে হবে সংঘাতে। যুদ্ধ করেই অধিকার আদায় করতে হবে। ভালোবাসার অপর নাম যদি সংঘাতই হবে, যুদ্ধ করে যদি তার অধিকার আদায় করতে হবে, তবে আমারও প্রশ্ন, কেন কাঁদবে ভালোবাসা? ভালোবাসা বিদ্রোহী হোক, অধিকার আদায়ে সচেষ্ট হোক। হ্যাঁ, ভালোবাসা তুমি বিদ্রোহী হও, ডানা ঝাপটা দিয়ে উঠে দাঁড়াও, জগৎকে জানিয়ে দাও তুমি পবিত্র। আরো একটি রাত কেটে গেল ছায়ার সাথে কথা বলে। এমনি করে কত রাত কেটে গেল তার হিসেব নেই। একটি না পাওয়া অনেক হতাশা। যুবক তবু আশা ছাড়ে না। আশার বৃন্দাবনে আলো ছড়ায়, আলোর পাখনায় উড়ে বেড়ায়, দেখে সবুজের সেই সীমান্ত যেখানে ভিড় করে আছে প্রেমের তাবু। ছোট ছোট ঘর, বিন্দু বিন্দু সুখ ছুঁয়ে যায় ভিটে মাটি। সবুজ প্রান্তরে কুয়াশার চাদরে শরীর এলিয়ে দিয়েছে। ফুল পাখি আর ঘাস ফড়িংদের পালে চড়ে উড়ে বেড়ায় মহা আনন্দে, যেন সকল প্রাপ্তি তার হাতের মুঠোয়। কল্পনার রাজ্যে আজ পর্যন্ত কেউ ফকির হয়নি, সবাই রাজার রাজা। একটা বিশ্ব নয়, অনেক অনেক বিশ্বের সে মালিক। কাউকে তোয়াক্কা করার তার সময় কোথায়? যেখানে কচি কচি মাথা তার সামনে নত হয়ে আছে, তাকে কে আটকাবে?
কল্পনা দেশের রাজা। এমনি করে দিনের আলো ফুটতেই যুবক ছুটল শহরের কোলাহল ছেড়ে অন্যরকম এক কোলাহলে, যে কোলাহলের সাথে সামাজিক কোলাহলের মিল নেই। ভালো লাগে না, তবু ভালো লাগাতে হয়। আজও মনে আশঙ্কা, বন্ধ থাকবে দরজা। আজও কি তাকে ফিরে আসতে হবে? আজও অপেক্ষা করতে হবে? এমনি হাজার রকম চিন্তার দোলায় দুলতে দুলতে এসে পৌঁছলো। ভাগ্য আজও তাকে বুড়ো আঙ্গুল দেখালো। হায়, দরজা বন্ধ। কখন খুলবে দরজা? কখন ভেতরে যাওয়ার অনুমতি মিলবে? হ্যালো হ্যালো, ওস্তাদ 104 নম্বর রুমের ওরে সাইরা দে। কেন ওস্তাদ, কোনো সমস্যা? এই জিনিস ওনার চলে না, অসল জিনিস আমি রাখি না। ও আচ্ছা, টাকা পয়সা কি কিছু দিমু? কিসের টাকা? একটা ভিক্ষার তলা হাতে ধরা দিয়া বাইর করে দে। ওস্তাদ, সারাটা জীবন এখানে কাটিয়ে দিল, কিছু টাকা পয়সা দিলে ভালো হইতো না? তোর দেহি মনে দরদ যাচ্ছে। ভালো হইব না, ভালো হইব না, যা কইতাছি তাই কর। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। ওস্তাদ, ওই লোকটা দেখেন খাড়াইয়া আছে। ওই মিয়া, ওখানে দাঁড়ায় থাকবেন না, অনেক রুম ফাঁকা আছে, গেলে যান, নাহলে ফুটেন। আমি ওই রুমটাতেই যাব, অন্য রুমের আমার প্রয়োজন নেই। দেরি হইব। কত দেরি হবে? সিরিয়াল দেন। কত নম্বর সিরিয়াল? এখন যদি সিরিয়াল দেন তাহলে 10 নম্বরে যাইতে পারবেন। সময় লাগবে 3 ঘন্টা। যাইবেন? যাব। দেন, টাকা দেন। এটা কি দিলেন? আগে যা দিতাম। আগের দিন বুঝলা যান, জিনিসপত্রের দাম কি পরিমাণ বাড়ছে সেই খবর রাখে। লোকজনের বিলও বাইরে গেছে, আগের দামে হবো না। ঘন্টা প্রতি আরো 300 টাকা বেশি দেওয়ান লাগবে। আমি তো জানতাম না, তাই বাড়তি টাকা তো নিয়ে আসিনি। ওইসব আমার শুই না, কাম নাই। পুরা টাকা দেন, নাইলে চলে যান। আজকের মতো নাও, অন্য সময় বাড়িয়ে দেবো। এটা মাছের বাজার না, মুলামুলি চলবো না। দিবেন নাকি সিরিয়াল অন্য কাউরে দিয়া দিব? না না, সিরিয়াল থাক, অন্য কাউকে দিও না। আমি বাকি টাকা নিয়ে আসছি। আমি আজ 2 ঘন্টা থাকবো। ভাই রে, আইজ মনে হয় মনে বেশ ফুর্তি। যান, টাকা নিয়ে আসেন। আজ সে ফিরে যেতে রাজি নয়। কল্পনার বিশ্বে ঘুরতে ঘুরতে সে ক্লান্ত। ছায়ার সাথে কথা বলতে বলতে তার সব কথা ফুরিয়ে গেছে। নতুন কথা চাই, নতুন আশা চাই। আজ তার দেখা করতেই হবে, যতই দেরি হোক। তার মন চঞ্চল হয়ে উঠেছে, সেই স্নেহময়ী মুখ তাকে ইশারায় ডাকছে, তার জন্য অপেক্ষায় আছে। যুবক ছুটল টাকা আনতে, আজ সে কোনোভাবেই ফেরত যেতে রাজি নয়। এইদিকে ঘটল আরেক ঘটনা। 7 নাম্বার রুমে গিয়ে দেখে ওই মেয়েটি নেই। খুন চেপে গেল মাথায়, চিৎকার করে পুরো মহল্লা জাগিয়ে তুলল। এই কালু! অনেকের মধ্যে কাঁপন লেগে গেল। আজ কি হয় তা কেউ বলতে পারে না। উৎসুক চোখ দিয়ে সবাই সব কাজ ফেলে তাকিয়ে আছে। যে কয়জন লোক ছিল তারা সব ভয়ে পালিয়েছে। পুরো এলাকা থমথমে। কি হয়, কি হয়, কি হবে, কি হবে, কি হবে? ওস্তাদ, ওস্তাদ ডাকছেন? 7 নম্বর রুমের মাইয়াটা কোন? রুমেই তো ছিল, গেল কই? আছে কোনো দিকে? আচ্ছা, আমি দেখতেছি অন্য কোন রুমে গিয়ে আড্ডা মারতাছে কিনা, আমি একটু দেখে আসি। হ্যাঁ, আমার লগে ধাপ্পাবাজি করবি না। এই রুমের চাবি কার কাছে থাকে? আপনার কাছে আর আমার কাছে। রুমে তালা দেওয়া, বাইরে কেউ নাই, তার মাইনে কি? হ্যাঁ, মাইয়ার কি পাংখা আছে উড়াল দিয়া বাইরে হয়ে যাব? আমি তো বুঝতে পারতাছি না ওস্তাদ, কেমনে গেল কই? আমি বুঝতাছি। ক মাইয়াটা কই, ক কেমনে ভাগছে, ক। আমি কেমনে কমু? হ্যাঁ, তাই তো। তুই কেমনে কবি? তুই যদি ভাগায় দেস, তুই কি কইতে পারবি? আমি ভাগাইছি? তুই সারাই সাহস আর কেউ করবো না। আমারে চিনস না, আমার খাইয়া আমার লোকে বেইমানে। এইদিকে আয় সবাই, এইদিকে আয়।
এটা নিয়ে চল, নিয়ে চল। ওস্তাদ, ওস্তাদ ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন, আজ জীবনে করুম না। ওস্তাদ, মাফ করে কয় আমি জানি না, আমার এখানে একটাই শাস্তি আজ তুই পাবি। এমন শাস্তি পাবি জীবনে যেন আর কেউ কোনোদিন এমন কাম করার সাহস না পায়। আমি তরে আমার আত্মার কাছে আনছিলাম আর তুই আমার লগে দিকদারি করলি। ওই ওর হাত পা বাঁধ, হাত পা বাঁধ। ওস্তাদ আমার মাফ করেন, ওই মাইয়াটা আমার হাতে পায়ে ধরছিল, আমারে ভাইগুলা ডাকছে, মনটা নরম হয়ে গেছে, তাই আমি তাদের চলে যেতে দিছি। আমার ভুল হয়েছে, আমার একটা সুযোগ দেন, যেখানে থাক আমি ওরে ধরে নিয়ে আসবো, আমার মাফ করুন ওস্তাদ। এত বেকুব আমি না, পরে ধৈরাম তোরে সাইরা দে আর তুইও ফুরুতে যাস। ওই ওই ভালো করে মান। ওস্তাদ, আমি সারা জীবন আপনার গোলামি করব, আমার এত বড় সর্বনাশ করে না, আমার মাফ করে দেন ওস্তাদ। লুঙ্গিটা খোল, লুঙ্গিটা খোল। ওস্তাদ, ওস্তাদ আমার সর্বনাশ করেন না ওস্তাদ, ওস্তাদ। সেই শাস্তি মিলল তার কপালে। একজনের উপকার করতে গিয়ে আজ তাকে যৌবন হারাতে হলো, তারপর লাথি মেরে তাকে বের করে দেয়া হলো, মুখ থুবড়ে পড়ে থাকলো মাটিতে। কেউ তাকে একটু সহানুভূতি দেখালো না। কি দেখাবে? যে আসবে তারই তো প্রাণ যাবে। অনেকক্ষণ এভাবে থাকার পর কালুর জ্ঞান ফিরল। যন্ত্রণা কাতর শরীর নিয়ে ত্রস্ত পায়ে সে অন্ধকারে মিলিয়ে গেল। এদিকে সেই যুবক এলো রুমে। কোথাও কোনো টাকা নেই, জমানো টাকা সব শেষ। এবার কি করবে? টাকা তাকে পেতে হবে। হাতের দিকে নজর পড়লো, ঘড়িটা বিক্রি করতে হবে। চলে গেল ঘড়ির দোকানে। 4000 টাকা দামের ঘড়ি মাত্র 800 টাকায় বিক্রি করলো। সমস্যা নেই, এমন অনেক ঘড়ি কেনার সামর্থ্য তার আছে। যুবক ছুটলো, প্রাণপণ ছুটলো। দিনের আলো নিভে গিয়ে রাত নেমে এলো। এখানকার অন্ধকার তবু গেল না। আশেপাশে বিদ্যুতের আলো আছে ঠিকই, কিন্তু এখানে কারো রুমে মোমের বাতি, কারো রুমে কুপি কিংবা হারিকেন জ্বলছে। এটাই কি এখানকার নিয়ম? না, বিলের টাকা জমতে জমতে অনেক হয়ে গেছে। দিচ্ছে না দেখে কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্ন করে রেখেছে। ওস্তাদেরও মাথা ব্যথা নেই। অনেক টাকা তার বেঁচে গেল। মোমবাতি বা অন্য যে কোনো বাতি হোক, তার কিনতে হয় না। যার যার টাকায় তাকেই কিনতে হয়। হালকা তারার মতো বিন্দু বিন্দু আলোর পথ ধরে অবশেষে যুবক এসে পৌঁছল। মন থেকে সব ক্লান্তি দূর হয়ে গেছে। আজ তাকে ফেরত যেতে হবে না। তার কল্পনার রানীর সাথে দেখা হবে, কথা হবে। 2 ঘন্টা তার সাথে কাটাতে পারবে। এ কি কম কথা? কতদিন এই অপেক্ষার কঠিন সময় পার করেছে, কতদিন দরজার কাছে এসে ফেরত যেতে হয়েছে। আজ তাকে কে ফেরাবে? দরজা খুলবেই, লালের মধ্যে সবুজ ফুল আঁকা একটি দরজা। বাহিরটা যতটা নোংরা, ভেতরে অন্যরকম একটা সুখ। যে সুখের জন্য জগতে জুড়ে এত নোংরামির আয়োজন, যে সুখের জন্য অর্থ জোগাড়ে অস্ত্রবাজি চলে, যে সুখের জন্য মিথ্যের হয় চাষাবাদ, সেই সুখ যুবকের হাতের মুঠোয়। আইসেন, টাকা দেন। এই নাও, এই নাও। যান, আজকে আর হইব না, কাইল আসবেন। কেন? আরে দেখতেছেন না, রাইত হয়ে গেছে, টাইম শেষ। আজ যান, কাইল আইসেন। সিরিয়াল রাইখা দিলাম। আমি আজই যেতে চাই। এই মিয়া, কথা কানে যায় না নাকি? আপনার কথা মতো নেবো সব। যান। ওই কে আসস? গেটে তালা লাগা, আর কাউরে ঢুকতে দিবি না।
অপেক্ষা যখন বিদ্রোহী হয়, সময়গুলো বড় কষ্টের হয়। তখন মরা বিকেলটা কেঁদে কেঁদে বিদায় বাণী শোনায়। অপেক্ষা বলে, এখনই আলোর মুখে তুমি তালা মেরো না। হয়তো সে এলো বলে, পথের বাহির হলো বলে, হয়তো কোনো যন্ত্র দানব তার পথে বাধা সৃষ্টি করেছে। এমনি করে হাজারো ভাবনায় কঠিন সময় পার করছে যুবক। একবার বাইরে অন্ধকার, একবার দরজা দেখছে, দেখছে আর দেখছে। অপেক্ষা চলে যায়, ধীর ধীর পায়ে যেতে যেতে পিছু যায়, পিছু যায়। আশার প্রদীপ এমনি বুঝি মরে হায়।